আসসালামু আলাইকুম। আমি মুজাহিদুল ইসলাম অর্ডিনারি স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি ফিজিক্সের তরঙ্গ অধ্যায় থেকে আলোচনা করব। আমাদের অধ্যায়ের নাম হচ্ছে তরঙ্গ। তরঙ্গ অধ্যায়টি আলোচনা করতে হলে আগে আমাদের প্রথমে জানতে হবে তরঙ্গ কাকে বলে। যদি কোনো কণা কম্পমান অবস্থায় থাকে বা কম্পনশীল অবস্থায় থাকে এবং এই কণাটি শক্তি এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালন করে, অর্থাৎ কোনো কম্পমান বা কম্পনশীল কণা যদি শক্তিকে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত করতে পারে কিন্তু মাধ্যমের কণাগুলো তাদের জায়গা বা তাদের স্থান পরিবর্তন না করে, তবে তাকে তরঙ্গ বলে। অর্থাৎ তরঙ্গের ক্ষেত্রে শক্তি শুধুমাত্র এক স্থান থেকে অন্য স্থানে সঞ্চালিত হবে, কিন্তু কণাগুলো নির্দিষ্ট স্থানেই থেকে যাবে। এবার আমরা তরঙ্গ গতি কি এই জিনিসটি জানবো। তাহলে আমরা দেখব এখন তরঙ্গ গতি। তরঙ্গ গতি কাকে বলে? একটা নির্দিষ্ট সময়ে বা একটি একক সময়ে তরঙ্গ যে পথ বা যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ গতি। আচ্ছা, তাহলে আমরা তরঙ্গ কি এবং তরঙ্গ গতি কি এই বিষয়টি জানতে পারলাম। এখন আমরা তরঙ্গের প্রকারভেদ জানব। তরঙ্গ মূলত দুই প্রকার, তাহলে আমরা লিখে নিই তরঙ্গ এর প্রকারভেদ। তরঙ্গ মূলত দুই প্রকার। এক নম্বর হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ আর দুই নম্বর হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে আমরা ফার্স্টে জানি অনুপ্রস্থ তরঙ্গ কি। প্রস্থ তরঙ্গ। এখন আমরা দেখব অনুপ্রস্থ তরঙ্গ কাকে বলে। মাধ্যমের কণাগুলো যদি তরঙ্গ গতির অভিমুখে সমকোণে আন্দোলিত হয় তবে তাকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ। এরপর আমরা দেখব অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে। অনুদৈর্ঘ্য তরঙ্গ। মাধ্যমের কণাগুলো যদি তরঙ্গ গতির অভিমুখে সমান্তরালে আন্দোলিত হয় তবে তাকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে আমরা অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গের সংজ্ঞা জানলাম। এখন আমরা অনুপ্রস্থ তরঙ্গ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ দেখব। অনুপ্রস্থ তরঙ্গ সচরাচর আমরা দেখতে পাই একটা পুকুরে ঢিল নিক্ষেপ করলে যে পানির কণা যেভাবে আন্দোলিত হয় এটি মূলত অনুপ্রস্থ তরঙ্গের একটা উদাহরণ। অর্থাৎ পানির ক্ষেত্রে আমরা অনুপ্রস্থ তরঙ্গ দেখতে পাই, এছাড়াও আলোর ক্ষেত্রে আমরা দেখতে পাই, এছাড়া বেতার তরঙ্গের ক্ষেত্রেও আমরা অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ দেখতে পাই। অনুপ্রস্থ তরঙ্গটি দেখতে হয় এইরকম। তাহলে আমরা অনুপ্রস্থ তরঙ্গ সম্পর্কে জানতে পারলাম। এখন আমরা দেখব অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুদৈর্ঘ্য তরঙ্গ মূলত আমরা দেখতে পাই একটা দৃঢ় অবলম্বনের সাথে স্প্রিংকে ঝুলিয়ে যদি আমরা স্প্রিংটাকে টেনে আবার ছেড়ে দিই তাহলে স্প্রিংটি কাঁপতে থাকবে। এই যে স্প্রিংটি যেভাবে কাঁপে বা স্প্রিং কাঁপার যে ধরনটা এটা মূলত হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গের একটা উদাহরণ। অনুদৈর্ঘ্য তরঙ্গ বিষয়টি থাকে এরকম, আমরা দেখি একটু বিষয়টি। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রসারণ ঘটেছে, এখানে আমরা দেখতে পাচ্ছি সংকোচন ঘটেছে। অর্থাৎ অনুদৈর্ঘ্য তরঙ্গের ক্ষেত্রে
কিছুটা কণাগুলো এক সময় কিছুটা সংকুচিত হবে, আবার এক সময় কিছুটা প্রসারিত হবে। তো এইটা আমরা মূলত দেখতে পাই একটা স্প্রিংকে ঝুলিয়ে যদি ছেড়ে দিই সেই ক্ষেত্রে। তাহলে আমরা এখানে অনুপ্রস্থ তরঙ্গ কাকে বলে এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ কাকে বলে এবং অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ এই বিষয়টি আমরা স্পষ্ট ভাবে বুঝতে পারলাম। ফিজিক্সের তরঙ্গ অধ্যায় হতে বেশ কিছু সূত্র আলোচনা করব। তরঙ্গ সংক্রান্ত কতিপয় সংজ্ঞা। আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে জানবো পূর্ণ কম্পন কাকে বলে। তাহলে পূর্ণ কম্পন কাকে বলে? তরঙ্গ সৃষ্টিকারী কোনো কম্পনশীল কণা একটা নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে একই দিকে আবার ওই বিন্দুতে ফিরে আসা তাকেই বলা হয় পূর্ণ কম্পন। অর্থাৎ যেই বিন্দু থেকে যাত্রা শুরু করবে পুনরায় আবার ওই বিন্দুতে ওই তরঙ্গটা ফিরে আসবে, তাহলে আমরা এটাকে বলবো একটা পূর্ণ কম্পন। 2 নম্বর পর্যায়কাল বা দোলনকাল। পর্যায়কাল কাকে বলে বা দোলনকাল কাকে বলে? একটা পূর্ণ কম্পন সম্পূর্ণ হতে যে সময় প্রয়োজন হয় তাকে বলা হয় পর্যায়কাল বা দোলনকাল। 3 নম্বর আমাদের এইটাও হয়ে গেল আলোচনা। এখন 3 নম্বর আমাদের আলোচনার বিষয় হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্ক কাকে বলে? তরঙ্গ সৃষ্টিকারী কোন কম্পনশীল কণা একক সময়ে যে কয়টি বিট উৎপন্ন করতে পারে তাকে বলা হয় কম্পাঙ্ক। আচ্ছা, তাহলে আমরা জানতে পারলাম কম্পাঙ্ক কাকে বলে। এরপর আমরা জানবো বিস্তার কাকে বলে। বিস্তার তরঙ্গ সৃষ্টিকারী কোন কম্পনশীল কণা তার সাম্য অবস্থা থেকে বাম দিকে বা ডান দিকে সর্বোচ্চ যে দূরত্ব অতিক্রম করতে পারে তাকে বলা হয় বিস্তার। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে এটা হচ্ছে বিস্তার, এটা হচ্ছে তার কি বিস্তার, অর্থাৎ এই তরঙ্গের বিস্তার। এরপরে আমরা জানবো দশা কাকে বলে। দশা দশা হচ্ছে তরঙ্গ সৃষ্টিকারী কোন কম্পনশীল কণার বিশেষ মুহূর্তের অবস্থান বা যে কোনো মুহূর্তের অবস্থানটাই হচ্ছে মূলত দশা। এরপর আমরা দেখব তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে। তরঙ্গ সৃষ্টিকারী কোন কম্পনশীল কণা একটা কম্পন সম্পন্ন হতে যে সময় লাগে এই সময়ে ওই কণাটি যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্বটাকে বলা হয় তরঙ্গ দৈর্ঘ্য। এরপর আমরা জানবো তরঙ্গ বেগ কাকে বলে। তরঙ্গ নির্দিষ্ট দিকে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে তরঙ্গ বেগ বলে। এরপর আমরা জানবো কৌণিক কম্পাঙ্ক। আচ্ছা, কৌণিক কম্পাঙ্ক কাকে বলে? তরঙ্গ সৃষ্টিকারী কোন কম্পনশীল কণার দশার পরিবর্তনের হারকে বলা হয় কৌণিক কম্পাঙ্ক। এবার আমরা দেখব তরঙ্গ মুখ কাকে বলে। কোন তরঙ্গের উপর অবস্থিত সমদশা সম্পন্ন কণাগুলোর গতিপথকে বলা হয় তরঙ্গ মুখ। এবার আমরা দেখব বিট কাকে বলে। আচ্ছা, বিট হচ্ছে একই ধরনের প্রায় সমান কম্পাঙ্ক, সমান বিস্তার এবং সমান তীব্রতার শব্দ তরঙ্গ যদি একই দিকে গতিশীল থাকে তবে তাদের উপরিপাতনের ফলে শব্দের পর্যায়ক্রমিক যে হ্রাস বৃদ্ধি হয় তাকে বলা হয় বিট। এখন আমরা আরো কিছু জিনিস জেনে নিই যে পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয়। পর্যায়কালটাকে টি দ্বারা প্রকাশ করা হয়। পর্যায়কালের আরেক নাম হচ্ছে দোলনকাল। কম্পাঙ্ককে প্রকাশ করা হয় এফ দ্বারা। কম্পাঙ্ক এফ সমান হচ্ছে 1/t। তরঙ্গ দৈর্ঘ্যকে প্রকাশ করা হয় ল্যামডা দ্বারা। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। এই তো মোটামুটি আমরা এই বিষয়টা জানতে পারলাম। অর্থাৎ আমরা তরঙ্গ সংক্রান্ত বেশ কিছু সংজ্ঞা দেখলাম। তরঙ্গের প্রকারভেদ আলোচনা করব। তরঙ্গ মূলত দুই প্রকার। তরঙ্গ দুই প্রকার। এক নম্বর হচ্ছে অগ্রগামী তরঙ্গ। অগ্রগামী তরঙ্গ। আর দুই নম্বর হচ্ছে
স্থির তরঙ্গ। তাহলে আমরা দেখলাম তরঙ্গ দুই প্রকার, একটা হচ্ছে অগ্রগামী তরঙ্গ, আরেকটি হচ্ছে স্থির তরঙ্গ। তাহলে ফার্স্টে আমরা জানি অগ্রগামী তরঙ্গ কাকে বলে। যে তরঙ্গ সময়ের সাথে সাথে সামনের দিকে অগ্রসর হয় তাকে বলা হয় অগ্রগামী তরঙ্গ। অর্থাৎ এই তরঙ্গটি সময়ের সাথে সাথে সামনের দিকে অগ্রসর হতে থাকবে। যেমন পানির ঢেউ বা তারের তরঙ্গ, এগুলো হচ্ছে অগ্রগামী তরঙ্গের উদাহরণ। অগ্রগামী তরঙ্গটি দেখতে কেমন হয়? অগ্রগামী তরঙ্গটি দেখতে হয়, আমরা ধরে নিলাম এটা এ বিন্দু, এটা বি বিন্দু, এটা সি, এটা ডি। তাহলে মাধ্যমের কণাটি প্রথমে এ বিন্দুতে ছিল, এ বিন্দু থেকে বি বিন্দুতে আসছে, তারপরে সি বিন্দুতে, তারপরে ডি বিন্দুতে। অর্থাৎ মাধ্যমের কণাগুলো সময়ের সাথে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো অগ্রগামী তরঙ্গের কিছু বৈশিষ্ট্য আছে, আমরা বৈশিষ্ট্যগুলো দেখব। অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য। এক নম্বর, মাধ্যমের কণাগুলো পর্যায়বৃত্ত গতি লাভ করে। দুই নাম্বার, মাধ্যমের কণাগুলো সামনের দিকে অগ্রসর হয়। তিন নম্বর, অগ্রগামী তরঙ্গের বেগ মাধ্যমের ঘনত্বের উপর নির্ভর করে। 4 নম্বর, কণাগুলো শক্তি স্থানান্তর করে। অর্থাৎ একটি কণা থেকে শক্তি আরেকটা কণাতে স্থানান্তরিত হয়। তাহলে আমরা অগ্রগামী তরঙ্গের বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারলাম। মূলত এগুলা বৈশিষ্ট্য অগ্রগামী তরঙ্গের মধ্যে দেখতে পাওয়া যায়। এখন আমরা দেখব স্থির তরঙ্গ কাকে বলে। যে তরঙ্গ একটা নির্দিষ্ট স্থানে সীমাবদ্ধ থাকে তাকে বলা হয় স্থির তরঙ্গ। অর্থাৎ এই তরঙ্গটি সময়ের সাথে সাথে সামনের দিকে অগ্রসর হবে না, এটি একটা নির্দিষ্ট বিন্দুতে স্থির থাকবে বা নির্দিষ্ট বিন্দুতে সীমাবদ্ধ থাকবে। তাহলে স্থির তরঙ্গের আমরা কিছু বৈশিষ্ট্য দেখে নিই। স্থির তরঙ্গের কিছু বৈশিষ্ট্য। এক নম্বর, এটি একটি নির্দিষ্ট বিন্দুতে স্থির থাকবে। দুই নম্বর, এটি দুইটি অগ্রগামী তরঙ্গের সমষ্টি। তিন নম্বর, এটি একটি সুস্পন্দন এবং একটি নিস্পন্দন
বিন্দু সৃষ্টি করে সামনের দিকে অগ্রসর হয়। 4 নম্বর, বিস্তার সর্বাধিক হলে তাকে সুস্পন্দন বলে। বিস্তার শূন্য হলে তাকে নিস্পন্দন বলে। 6 নম্বর, কণাসমূহের বিস্তার আলাদা আলাদা হয়। আমরা যদি স্থির তরঙ্গের চিত্রটা দেখি তাহলে আমরা আরেকটু বুঝতে পারবো। স্থির তরঙ্গের চিত্রটি হচ্ছে এরকম। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে দুইটি অগ্রগামী তরঙ্গের সমষ্টিটাই হচ্ছে স্থির তরঙ্গ। অগ্রগামী বা চলমান তরঙ্গের সমীকরণ প্রতিপাদন করো। অর্থাৎ আমরা একটা সমীকরণ প্রতিপাদন করব, যেই সমীকরণটি হচ্ছে অগ্রগামী তরঙ্গের সমীকরণ। তাহলে আমরা ফার্স্টে অগ্রগামী তরঙ্গ চিত্র অঙ্কন করি। A B C X, এটা হচ্ছে বিস্তার A। এখানে একটা বিন্দু মনে করলাম P বিন্দু, আর এই দূরত্বটাকে আমরা X মনে করলাম, আর এখানে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। মনে করি একটি তরঙ্গ এ বিন্দু হতে সি বিন্দু বরাবর চলছে। যেহেতু মাধ্যমের কণাগুলো একটি সরল সমৃত গতিতে আন্দোলিত হয়, সেহেতু এ বিন্দুস্থ কণার সরণ y সমান a sin ওমেগা t। অর্থাৎ এই বিন্দুস্থ কণার সরণ y সমান a sin ওমেগা t। এখানে y সমান হচ্ছে সরণ, a সমান হচ্ছে বিস্তার, t হচ্ছে সময়। আচ্ছা, তাহলে আমরা এখন p বিন্দুস্থ কণার সরণ বের করি। অতএব p বিন্দুস্থ কণার সরণ y সমান a sin ওমেগা t মাইনাস 2 পাই x বাই ল্যামডা।
তাহলে আমরা পি বিন্দুস্থ কণার সরণ পেয়ে গেলাম y সমান a sin ওমেগা t মাইনাস 2 পাই x বাই ল্যামডা। তাহলে আমরা লিখতে পারি বা y সমান a sin ওমেগা সমান জানি আমরা 2 পাই f, সাথে কি আছে t আছে, মাইনাস কি 2 পাই x ডিভাইডেড বাই ল্যামডা। এখন আমরা জানি f সমান হচ্ছে v বাই ল্যামডা। তাহলে আমরা আরেকটা লাইন যদি করি, এখানে y সমান a sin 2 পাই f মানে হচ্ছে v বাই ল্যামডা ইনটু t মাইনাস 2 পাই x ডিভাইডেড বাই ল্যামডা। তাহলে যদি আমরা এই লাইনটি এভাবে করি যে y সমান a sin 2 পাই বাই ল্যামডাটাকে কমন নিয়ে নিই আমরা, 2 পাই বাই ল্যামডাটাকে কমন নিয়ে নিলে কি থাকবে, এখানে 2 পাই বাই ল্যামডা কমন নিয়ে নিয়েছি vt মাইনাস x। তাহলে আমরা অগ্রগামী তরঙ্গের সমীকরণ পেয়ে গেলাম y সমান a sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x। এটা যদি কণা বাম থেকে ডান দিকে অগ্রসর হয় তাহলে এই সমীকরণটি হবে, অর্থাৎ কণা বাম থেকে ডানে অগ্রসর হলে, কণাটা যদি বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হয় তাহলে সমীকরণটি হবে y সমান a sin 2 পাই বাই ল্যামডা vt মাইনাস x। কিন্তু যদি আমাদেরকে বলে যে কণা ডান থেকে বামে অগ্রসর হয়েছে, অর্থাৎ কণা ডান থেকে বাম দিকে অগ্রসর হলে অগ্রগামী তরঙ্গের সমীকরণ হবে y সমান a sin 2 পাই বাই ল্যামডা vt প্লাস x। অর্থাৎ সমীকরণটি একই থাকবে, শুধুমাত্র এখানে মাইনাসের জায়গায় প্লাস হয়ে যাবে। তাহলে আমরা এখানে দুইটি সমীকরণ দেখতে পেলাম, একটা কণা বাম থেকে ডানে অগ্রসর হলে একরকম, আরেকটির ক্ষেত্রে কণা ডান থেকে বাম দিকে অগ্রসর হলে আরেক রকম। তাহলে আমরা অগ্রগামী তরঙ্গের সমীকরণ বের করতে পেরেছি। ফিজিক্সের তরঙ্গ অধ্যায় হতে কিছু ম্যাথ আলোচনা করব। আমরা যদি একটা ম্যাথ দেখি তাহলে ম্যাথটি হচ্ছে একটা অগ্রগামী তরঙ্গের সমীকরণ y সমান 0.5 sin 200 পাই t মাইনাস 1.57 x হলে SI এককে তরঙ্গ বিস্তার, কম্পাঙ্ক, বেগ এবং পর্যায়কাল বের করো। তাহলে আমরা ম্যাথটা সলিউশন করি। আমাদের কাছ থেকে চেয়েছে বিস্তার, কম্পাঙ্ক, বেগ এবং পর্যায়কাল। তাহলে ফার্স্টে আমরা এই সমীকরণটিকে আমাদের অগ্রগামী তরঙ্গের সমীকরণের সাথে তুলনা করি। আমরা জানি কি অগ্রগামী তরঙ্গের সমীকরণ y সমান a sin ওমেগা t মাইনাস 2 পাই x ডিভাইডেড বাই ল্যামডা। ওই সমীকরণের সাথে যদি এই সমীকরণটা পাশাপাশি লিখি y সমান 0.5 sin 200 পাই t মাইনাস 1.57 x। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে a এর স্থানে আছে 0.5 এবং ওমেগার স্থানে আছে 200 পাই এবং 2 পাই ল্যামডা জায়গায় আছে 1.57। তাহলে আমরা জানি যে বিস্তারকে a দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা a এর স্থানে দেখতে পাচ্ছি 0.5 রয়েছে, সেহেতু আমরা লিখতে পারি বিস্তার a সমান 0.5 মিটার। এটা আমাদের কি একটা অ্যানসার। এখন মিটারে হলো কেন অ্যানসার, কারণ আমাদেরকে বলেছে SI এককে বের করতে। SI একক মানে হচ্ছে MKS একক, MKS এ বিস্তারকে মিটার দ্বারা একক দেওয়া হয় বা বিস্তারের একক হচ্ছে মিটার। তাহলে আমরা বিস্তার পেয়ে গেলাম। এরপর আমাদের কম্পাঙ্ক বের করতে বলেছে। কম্পাঙ্ক হচ্ছে কোথায় আছে ওমেগা, কারণ ওমেগা মানে হচ্ছে 2 পাই f আর এখানে হচ্ছে 200 পাই। তাহলে আমরা তুলনা করতে পারি দুটোর মধ্যে থেকে যে ওমেগা সমান 200 পাই বা ওমেগা মানে আমরা জানি 2 পাই f সমান কি 200 পাই। তাহলে পাই পাই বাদ দিতে পারি, তাহলে 2f সমান হচ্ছে আমাদের 200 বা f সমান হচ্ছে 100।
এত হার্টজ, এটা আমাদেরকে আরেকটা অ্যান্সার। তার মানে আমরা কম্পাঙ্ক পেয়ে গেলাম 100 হার্টজ। এরপরে আমাদের চাইছে বেগ। আমরা জানি বেগ v সমান f ল্যামডা, তাহলে f এর মান দেওয়া আছে, ল্যামডার মানটি আমাদেরকে বের করতে হবে। আমরা কিভাবে বের করব? এক্ষেত্রে আমরা এখানে দেখতে পাচ্ছি 2 পাই বাই ল্যামডা সমান হচ্ছে 1.57 বা 1.57 ল্যামডা সমান 2 পাই, বা এখান থেকে যদি আমরা ল্যামডা বের করতে চাই তাহলে 2 পাই ডিভাইডেড বাই 1.57 বা ল্যামডা সমান এখান থেকে বের হবে 4। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান 4। তাহলে এখন আমাদের বেগ বের করতে বলেছে। বেগ v সমান f ল্যামডা, তাহলে f এর মান 100, ল্যামডার মান 4, তাহলে 400 মিটার সেকেন্ড ইনভার্স 1। এটা কি আমাদের আরেকটি অ্যানসার। আমরা আরেকটি অ্যানসার বের করে ফেললাম, অর্থাৎ আমরা বেগও বের করে ফেললাম। এবার আমাদেরকে বের করতে বলেছে পর্যায়কাল। পর্যায়কালকে টি দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি পর্যায়কাল টি সমান হচ্ছে 1/f। তাহলে পর্যায়কাল টি সমান 1/100 বা টি সমান যদি আমরা 1/100 করি 0.01 সেকেন্ড। এটা আমাদের আরেকটি অ্যানসার। তাহলে আমরা এখানে বিস্তার পেলাম 0.5 মিটার, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক পেলাম 100 হার্টজ, এরপরে আমরা বেগ পেলাম 400 মিটার পার সেকেন্ড, এরপর আমরা পর্যায়কাল পেলাম টি সমান 0.01 সেকেন্ড। তাহলে আমরা আমাদের সবগুলো উত্তরই পেয়ে গেলাম।